বেজিংয়ে এসে প্রথমে আমরা এই হোটেলটা উঠেছিলাম। আর আগের ভিডিওতে আমি বলেছি যে 27শে ফেব্রুয়ারি আমাদের একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর যার জন্য আমরা সকাল 8:30 থেকে 9টার মধ্যে হোটেল থেকে বের হয়ে পড়ি। ডিসেম্বর জানুয়ারিতে বেজিংয়ে প্রচুর স্নোফল হয়, আর টেম্পারেচার কিন্তু মাইনাসের অনেক নিচে থাকে। আর এই সময়টা যেহেতু ফেব্রুয়ারির শেষ ছিল, তাই স্নোফলটা ছিল না, কিন্তু টেম্পারেচার কিন্তু -1, 2, 3 এর মধ্যে ওঠানামা করছিল। আর আমরা যেহেতু গরম প্রধান অঞ্চলের মানুষ, সো আমাদের কাছে এই ঠান্ডাটা ফেস করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এটা নিয়ে অনেক টেনশনেও ছিলাম। আসসালামু আলাইকুম, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বেজিং ট্রিপের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তবে চলুন আমরা বেজিংয়ে প্রথম দিন কিভাবে শুরু করলাম, কোথায় কোথায় গেলাম, কি করলাম, সেই ভিডিওটা শুরু করা যাক। আর এই মাইনাস টেম্পারেচারে যাতে আমরা কোনোভাবেই শারীরিকভাবে অসুস্থ হয়ে না পড়ি, তার জন্য কিন্তু আমরা মোটামুটি প্যাক হয়ে বের হয়েছি। বেজিংয়ের রাস্তায় কাছে কাছে এই যে ডলারের থলে ঝুলানো থাকে, এগুলা কিন্তু আসলে এক একটা লাইট শেড। রাত্রিবেলা যখন লাইটগুলো জ্বলে অনেক সুন্দর লাগে। যাতে আমরা টাইমলি অফিসে পৌঁছাতে পারি এবং একদম রাইট টাইমে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফেস করতে পারি, সেই জন্য আমরা শুরুতেই একটা ট্যাক্সি নিয়ে নিলাম। কারণ চাইনিজরা কিন্তু টাইমের ব্যাপারে প্রচণ্ড পাংচুয়াল। এদের সকাল 11টা মানে 11টাই, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে। পুরো চায়নাতেই পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো হওয়া সত্ত্বেও আমরা এই সময়টা এসব পাবলিক ট্রান্সপোর্ট এক্সপ্লোর করার সাহসই করিনি, কারণ আগে কাজ তারপর সব কিছু। তাহলে চলেন আমরা আমাদের কাজে চলে যাই। কাজ শেষ করার পর কোথায় যাই, কি করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। হ্যাঁ, অবশেষে কাজ শেষ হয়ে গেল, সাথে সারাটা দিনও শেষ হয়ে গেল। যেহেতু সরকারি অফিসে কাজটা ছিল আর সেখানে ভিডিও ধারণ করা টোটালি নিষেধ, তাই সেখানে আর কোনো ভিডিও নেওয়া সম্ভব হয়নি। যেহেতু দিন শেষ হয়ে গেল আর সেভাবে কিছু করারও ছিল না, আর সকাল থেকে কিন্তু আমরা সেভাবে তেমন কিছু খাবার সুযোগও পাইনি, তাই আমরা প্ল্যান করলাম যে আমরা একটু এলোমেলোভাবে এলাকাটা ঘুরবো, দেন আমরা রাতে কোনো ফুড কর্নারে যেয়ে রাতের খাবারটা সারবো। এই এলাকাটাতেই কিন্তু বেইজিংয়ে পার্লামেন্ট ভবন, আরও অনেক সরকারি বড় বড় অধিদপ্তর এই এলাকাটাতেই। বেইজিংয়ে কিন্তু আপনি প্রচুর মানুষকে মেন রোডে বাইসাইকেল রাইড করতে দেখবেন। আর ব্যক্তিগতভাবে বাইসাইকেলিং আমি খুবই এনজয় করি। এবার একটু বেইজিংয়ের মানুষ সম্বন্ধে বলি। ভাই, বেইজিংয়ের মানুষ এত বেশি হেল্পফুল, চিন্তারও বাইরে। মানে আপনি সাহায্য চাইতে দেরি, ওরা ঝাঁপায় পড়বে, স্বতঃস্ফূর্তভাবে আপনাকে তারা সাহায্য করবে। আমাদের একটা অভিজ্ঞতা বলি। আমরা যখন গতকাল প্রথম মেট্রো রেল থেকে বের হলাম, তখন তো রাত হয়ে গেছিল, সম্ভবত 8টা 8:30 বেজে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা হোটেলটা যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তখন একটা সাধারণ মানুষ, হয়তো সে অফিস করে ফিরে যাচ্ছিল, আমরা জাস্ট তাকে একটু বললাম যে আমরা আমাদের ওয়েটা খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করেন, সেই ছেলেটা নিজে ট্যাক্সি ডেকে এনে আমাদেরকে ট্যাক্সিতে উঠিয়ে একদম হোটেলে এসে নামাই দিয়ে গেছে, এবং সে একটা টাকা আমাদের কাছ থেকে নেয়নি। আমরা খুব চেষ্টা করলাম তাকে রিকোয়েস্ট করার, মানে কত যে রিকোয়েস্ট করলাম, কিন্তু না। সে বলল যে আমি তো বাসায় যেতামই, সো আমি ট্যাক্সিটা নিয়ে নিলাম, এটা নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আমি সত্যি মানে অভিভূত। এটা শুধু যে একটা অভিজ্ঞতা তা না, আমাদের বেজিংয়ে কিন্তু এরকম আরও অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানকার মানুষ সত্যি প্রচণ্ড হেল্পফুল। আর বেজিংয়ের পুলিশের ব্যবহার সম্বন্ধে যদি না বলি, তাহলে রীতিমতো এটা অন্যায় করা হবে। অ্যাজ এ ট্যুরিস্ট আপনি চায়নার সব শহরে, সব গ্রামে, সবখানে প্রচণ্ড পরিমাণ সেফ। আর আপনি যে কোনো ব্যাপারে পুলিশের কাছে যাবেন, হয়তো ভাষাগত সমস্যাটা এখানে একটা বিরাট সমস্যা, তারপরেও তারা চেষ্টা করবে ট্রান্সলেটর ওপেন করে ফেলবে, কিংবা যারা ইংলিশ বলতে পারে সেই স্টাফদেরকে তারা ডেকে আনবে। তারা বোঝার চেষ্টা করবে আপনার সমস্যাটা, এবং আপনাকে তারা সেই ব্যাপারে হেল্প করতে চাইবে, এবং বারবার রিকোয়েস্ট করবে যে তুমি কি বুঝছো, আমি তোমাকে কি বুঝালাম। আর এতবার আর এতভাবে আপনাকে বুঝাবে যে বুঝতে বুঝতে এক সময় আপনি হাঁপিয়ে উঠবেন। কিন্তু এরা কিন্তু হাঁপিয়ে উঠবে না আপনাকে হেল্প করার ক্ষেত্রে।
যাই হোক, সন্ধ্যার পর আমরা এই ট্যুরিস্ট এলাকাটা চলে আসছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর সুভেনিয়ারের শোরুম আছে, এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা হচ্ছে বিভিন্ন টাইপের স্নেক। আর সেই যে স্ট্রিট ফুড এলাকাটার পাশের গলিগুলাতেই দেখলাম একদম সাধারণ চাইনিজের, আমরা বলি না মহল্লা বা পাড়া, সেই আর কি সাধারণ চাইনিজের বসবাসের এলাকা। তাই ঢুকে পড়ছিলাম সেই গলিগুলোতে, ঘুরে ঘুরে দেখতেছিলাম সাধারণ চাইনিজদের বাড়িঘর। একটু উকি ঝুঁকিও মারতেছিলাম অবশ্য, তবে কেউ বাধা দিচ্ছিল না। আমি জিজ্ঞেস করতেছিলাম, পারমিশন নিতে চাচ্ছিলাম যে আমি কি ভিডিও করতে পারি কিনা। ওরা খুব উইলিংলি বলছিল ওয়েলকাম ওয়েলকাম, খুব সুন্দর করে ভিডিও করো। উল্টা আমাকে আরো তারা অ্যাপ্রিসিয়েট করতেছিল। সেই সকাল 8:30টায় হোটেল থেকে বের হয়ে গেছিলাম। সারাদিন সেভাবে আমাদের সলিড কিছু খাওয়াও হয়নি, প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তাই জোরে সোরে খাবার খুঁজে বেড়াচ্ছিলাম। আর প্রথমেই খাবার খুঁজতে খুঁজতে আমরা এই ফুড কোর্টটায় চলে আসলাম। কোন খাবারটা আমাদের জন্য সেফ তাই দেখতেছিলাম। কিন্তু এই ফুড কোর্টে আমরা আসলে কিছু খেতে পারিনি, কারণ এরা সব খাবারই পর্কটা খুবই বেশি ইউজ করে, তাই আমরা আসলে সাহস করিনি এখানে কিছু খেতে। পরে অবশ্য আমরা আরেকটা ফুড কোর্টে গিয়েছিলাম, সেখানে আমরা মনে করলাম যে রুটিটাই আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ, তাই রুটি খেয়েছিলাম। চারিদিকে হাজারো হাজারো পদের খাবার আইটেম থাকার পরও খেতে না পারার যে কি দুঃখ কষ্ট, সেটা আমাদের থেকে আর কে ভালো বুঝবে। আসলে আমাদের সাহসে কুলাচ্ছিল না, আবার ঠিক রুচিও হচ্ছিল না যে খাবারগুলো আসলে আমাদের জন্য কতটা নিরাপদ। আর যেহেতু চায়নাতে এরা বেশিরভাগ খাবারই পর্কটা ইউজ করে থাকে, দেখা গেল কোনো খাবার কিন্তু একটা রুটি বা কোনো খাবার একটা পিঠা, কিন্তু ওই যে পিঠা বা রুটির মধ্যে একটা পুর যে দেয়, দেখা গেল সেই পুরটার মধ্যে এরা পর্ক ইউজ করছে। তার জন্য কিন্তু চায়নাতে খাবার খাওয়ার ক্ষেত্রে খুব সাবধান হতে হয়। অবশেষে আমরা এই দোকানটায় চলে আসলাম, যেখানে লাইভ তন্দুরি রুটি বানায় দিচ্ছিল। আমরা ভাবলাম যে না, এটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ, সো আমরা কিন্তু ডাইরেক্টলি এই রুটিটাই অর্ডার করে ফেলছিলাম। পরে অবশ্যই একটা নুডলস ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও আমরা বাতিল করে দিয়েছিলাম। অনেক ক্ষেত্রে এরা নুডলসে যে স্যুপটা দিয়ে থাকে তা পর্কের হয়ে থাকে, অবশ্যই এখানে মুরগি কিংবা মাছেরও স্যুপ দিয়ে থাকে নুডলসে, কিন্তু আমরা আসলে ওই মুরগিটা তো আর খেতে পারবো না, মুরগিটা তো আমাদের জন্য হালাল হবে না, সো আমরা নুডলস খাওয়ার প্রোগ্রামটাই বাতিল করে দিয়েছিলাম। এই যে এই দোকানের সামনেটা কি সুন্দর করে সাজানো, তাই না? দেখে মনে হচ্ছে ভিতরে কোনো জাদুর দুনিয়া। আসলে কিন্তু এটা একটা দোকানের এন্ট্রান্স, যাতে মানুষ আকৃষ্ট হয় সে উদ্দেশ্যে এরা বিভিন্ন দোকানের সামনে এরকম বিভিন্ন থিমে সাজায় রাখে। তো দেখি ভিতরে কি কি দেখা যায়, আমিও দেখবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো। এবার আমরা একটা বারবিকিউ রেস্টুরেন্টে চলে আসলাম। আর বেজিংয়ে কিন্তু আমরা প্রথম দিকে কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না। আসলে রাস্তা থেকে বেজিংয়ে কোনো দোকানপাট আসলে দেখাও যায় না, যেহেতু এখানে ঠান্ডার সময় প্রচণ্ড স্নো হয়, তার জন্য এতে সমস্ত দোকানপাট আন্ডারগ্রাউন্ডে থাকে কিংবা ভিতর দিকে থাকে। যাই হোক, আমরা ফাইনালি একটা বারবিকিউ রেস্টুরেন্ট খুঁজে পাওয়ার জন্য অনেক খুশি হয়ে গেছিলাম। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা কোনো টেবিল পাচ্ছিলাম না। দোকানি বলছিল যদি 1-1.5 ঘন্টা আমরা অপেক্ষা করি দেন আমরা একটা টেবিল পেতে পারি। আর যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম,
আগের দিন আমরা জার্নি করে হংকং থেকে বেজিং পর্যন্ত আসছি, আর আজকে সারাদিন সকাল 8টা সাড়ে 8টা থেকে বাইরেই। তো আমরা আর আসলে 1-1.5 ঘন্টার অপেক্ষা করতে চাচ্ছিলাম না, তাই আমরা আস্তে ধীরে আমাদের হোটেলের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, পথে কিন্তু আমরা ম্যাকডোনাল্ডসে একটু বসছিলাম, বসে আমরা একটু বার্গার, একটু কোল্ড ড্রিঙ্কস এগুলা উপভোগ করছিলাম। আর আমরা কিন্তু আমাদের প্রথম হোটেলটা অলরেডি ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমরা আমাদের স্টেশনের কাছাকাছি যে এলাকা যেখানে আমাদের একটু যাতায়াত সহজ হয়, সে একটা নতুন হোটেলে আমরা উঠে পড়ছিলাম। বেইজিংয়ে পরবর্তী 2 দিনের এটাই ছিল আমাদের টেম্পোরারি আবাস। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকবে আমরা বেইজিংয়ে পরের দিনগুলোতে কী করলাম, কোথায় কোথায় গেলাম তার উপরে। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।